অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানালাম। কদিন ধরেই কিন্তু কম বেশি একটা বেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে, ঠিক যে সময়ে বাচ্চারা স্কুলে গেল সেই সময় থেকে এমন ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। তবে হুস্টনের ওয়েদার কিন্তু কোনো ভরসা নেই। এই দেখছেন বৃষ্টি, একটু পরেই দেখবেন হয়তো আবার কড়কড়ে রোদ উঠে গেল। এই এখনই যেমন বৃষ্টি দেখে খুব ইচ্ছা হলো যে আজকে একটু খিচুড়ি রাঁধি, কিন্তু আমি জানি ঠিক যখন খাওয়ার সময় হবে দেখবো একদম খড়খড়ে রোদ উঠে গেছে, আর সেই গরমের মধ্যে বসে কিন্তু খিচুড়িটা শেষ পর্যন্ত খেতে হচ্ছে। খিচুড়ির সাথে হালকা কিছু ভাজাভুজি করব। আলু আর ফুলকপিটাকে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে শুধুমাত্র একটু বেসনে ডুবিয়ে কয়েকটা ওই পকোড়া মতন বানিয়ে নিলাম। বাচ্চাদের এই পকোড়াটা কিন্তু খুব পছন্দের। যদিও প্রত্যেকবারই মনে হয় যে খিচুড়ি করছি হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খিচুড়ির সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিসপত্র করতে করতে এতটাই সময় লেগে যায়, আর স্পেশালি এই ভাজাভুজি করতে তো অনেকটাই সময় লাগে। আবার এক একজনের পছন্দ এক একটা, তো সেই কারণেই সমস্ত কিছু মিলিয়ে করে রাখলাম। তবে যেহেতু পুরোটাই বলতে গেলে সে ভাজাভুজির ওপরে, তাই ভাবছি ডিমটাকে আর ভাজবো না, সেটাকে কিন্তু সেদ্ধই রেখে দেবো। কি রে তুই কোথায় কি করছিস একা বসে বসে? রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। শুরু করলাম খিচুড়ি রান্না, তারপর আবার রোদ উঠে গেল। তুই না একটা ইয়ে এলো, মেসেজ এলো। মেসেজ? ব্যাংকের মেসেজ? হ্যাঁ তোর কাছে? কি বলছে ব্যাংকের মেসেজ? কি বলছে মানে একটা ইন্টারেস্ট ঢুকলো, বুঝলি? কিসের ইন্টারেস্ট? হ্যাঁ, আরে সেই লাস্ট অ্যাকাউন্টে যেগুলো ছিল আমার স্যালারি অ্যাকাউন্টে সেগুলো। আর জানিস তো আমি অনেকদিন পরে আমার পুরোনো স্যালারি অ্যাকাউন্টটা ঘেটে দেখছিলাম, কি ভালো লাগছে। স্যালারি পেতে কার না ভালো লাগে বাবা। কি সুন্দর টাকা ঢুকতো, তুই মানে ভালো রকম টাকা মিস করি মাঝে মধ্যে। পেনশন যদি এতদিনে থাকতাম তো আমার মনে হয় পেনশন হয়ে যেত না? পেনশন হয়ে যেত, গ্র্যাচুইটিটা তো পেয়েছিলাম। পেনশন তো আমরা এখানেও পাবো, তো চিন্তা কি পেনশন নিয়ে? সবাই মাঝে মধ্যে অধীর আগ্রহে বসে থাকে, এবার তুমি এবার কোন বানিয়ে দেবে। পেনশন ব্যাপারটা আমি জানতাম আগে, আমি শুনেছি পেনশন ব্যাপারটা, কিন্তু কি আরেকটু ডিটেইলে দেখ, পেনশন যে কোনো দেশেরই পেনশনের নিয়মটা হচ্ছে গভর্নমেন্ট আর যে কোনো ইনস্টিটিউট তোর কাছে টাকাটা কিছু নিয়ে রাখে এবং তোর একটা সার্টেন এজে গিয়ে তোকে টাকাটা একটু রিটার্ন দেয়। যেটা ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে গভর্নমেন্ট যারা জব করে প্রাইভেট বা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টে একটা সামান্য টাকা কেটে রাখে। এখানে ইউএসএ তো এই রুলটা আছে। ইউএস সবথেকে ভালো ব্যাপারটা হলো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক ডাজেন্ট ম্যাটার, এটা একটা বডি যেটা বলা হয় এসএসএ বডি, সোশ্যাল সিকিউরিটি বডি। ওরা তোর স্যালারি থেকে একটু টাকা প্রত্যেক মাসে নিয়ে রাখে, আর তার ম্যাক্স লিমিট আছে, তুই এসে নেবেও না। প্লাস তোর যে এমপ্লয়ার তার থেকেও একটা ছোট টাকা ওর কাছ থেকেও নিয়ে রাখে তোর নামের এগেনস্টে। এটাকে ওরা বলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ব্যাপারটা কীভাবে কাজ করে দেখ, তার জন্য তোকে ইউএস সিটিজেন বা ইউএস গ্রিন কার্ড হোল্ডার হওয়ার দরকার নেই, ঠিক আছে? তো তুই যে কোনো ভিসাতে এখানে আসলে যে ভিসাতে কাজ করতে পারবি, ঠিক আছে? তুই যদি এখানে একটা সার্টেন স্যালারি পাস, আই থিঙ্ক স্যালারিটার লিমিট হচ্ছে এখন মনে হয় $7,200 বছরে। আগে ওটা অনেক কম ছিল, মানে কারো এক মাসে কারো 15 দিনের স্যালারিতে এটা হয়ে যায়, ঠিক আছে? ওটা পেলে তুই ওই বছরের জন্য 4 পয়েন্ট পাবি। আচ্ছা, টোটাল তোকে 40 পয়েন্ট আর্ন করতে হয়। এবার যেই তুই 40 পয়েন্ট আর্ন করা হলো, মানে তোর একটা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে তুই অ্যাট দ্য এজ অফ 63 পৌঁছালে তুই ওই বেনিফিটটা পাওয়া শুরু হয়ে যায়। এখানে 63 তে রিটায়ারমেন্ট, এখানে রিটায়ারমেন্টে অ্যাকচুয়াল ফুল বেনিফিট হচ্ছে 67 এ। আচ্ছা, 61 থেকে তুই ক্লেম করতে পারিস, 63 থেকে রিজনেবলি গুড পাস, আর 67 এ গিয়ে তুই ফুল রিটায়ারমেন্ট বেনিফিটটা পাস। কিন্তু ব্যাপারটা হলো এখানে তোর যে তুই টাকা কিছু হলেও পাবি, এবার কত পাবি না পাবি ডিপেন্ড করছে তুই কত টাকা তুই এদেরকে অ্যাকাউন্টে দিয়েছিস প্রত্যেক বছর কাজ করে, ঠিক আছে? আর কত টাকা তোর এরা এমপ্লয়ার কাছ থেকে পেয়েছে। তো আলটিমেটলি এবার বেনিফিটটা কেন বললাম আমরা পাবো জন্য বললাম, আমাদের মতো লোকজন যারা এখানে ধর 15-10 বছর 8 বছর ধরে আছে, তারাই পয়েন্টটা অলরেডি আর্ন করে ফেলেছে। আমাদের অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার সেকেন্ড হচ্ছে সব থেকে বড় যেটা বেনিফিট আমি মনে করি, এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট শুধু ইউএসএ থাকার জন্য নয়। তুই ইউএস থেকে যদি অন্য যে কোনো কান্ট্রিতে যাস, কিছু কান্ট্রি লিমিটেশন আছে, যেমন বলবো নামগুলো বলবো না, বাট কিছু কান্ট্রি লিমিটেশন আছে। বাট ইন্ডিয়াতে আমি থাকি,
ঠিক আছে। তো আমি এটা ইন্ডিয়ার অ্যাকাউন্টে, ইন্ডিয়ার ব্যাংকে প্রত্যেক মাসে বসে এই পেনশনটা পাবো। ও মানে যদি আমরা ইউএস ছেড়ে চলেও যাই, আমি ইন্ডিয়াতেও আমি পেনশনটা পাবো। দ্যাট ইজ দ্য বেস্ট বিউটি অফ ইট। মানে আচ্ছা, আমার ভাবতে হবে না আমার প্রত্যেক মাসে খাবার টাকা থাকায় থেকে আসবে, ওটা এখান থেকে যাবে ওখানে। আমাকে শুধু কিছু সার্টেন ডিটেলস দিয়ে যেতে হবে, আমি ওখানে থাকি, আমি ওখানে থাকবো। এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে আনসার্টেনিটি, যেটা আমার মনে হয় প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা সার্টেন পয়েন্ট গেন, তো 40 পয়েন্টও গেন করতে হয় না, একটা সার্টেন পয়েন্ট গেন, আমার মনে হয় 16 পয়েন্টের উপর এটা শুরু হয়, আমরা 100% শিওর। বাট একটা সার্টেন পয়েন্ট গেন করার পরে যদি আনসার্টেনিটি আসে, আনসার্টেনিটি মানে যে কাজ করছে তা কিছু হয়ে গেল, পুরো ফ্যামিলিকে যদি রিটার্ন যেতে হয়, আচ্ছা, আমি প্রাইমারি ইন্ডিয়ানদের কথা বলছি এখানে, রিটার্ন যেতে হয় ওই আনসার্টেনিটি কেসে, মানে মারা গেল এক্সট্রিম এন্ড, হ্যাঁ, সেক্ষেত্রেও ইউএস গভর্নমেন্ট তো যদি এখানকার কিডস থাকে বা এখানকার কিডস নাও হয়, যদি ইন্ডিয়া বর্ন কিড থাকে, প্রত্যেক কিডস এর জন্য প্লাস তোর স্পাউসের জন্য একটা সার্টেন যে টাকাটা জমা দিয়েছি তার অনেক বেশি একটা অ্যামাউন্ট এরা প্রত্যেক মাসে দেয়, যেটা তুই ইন্ডিয়াতে বসে পাবি। মানে আমি ডলার অ্যামাউন্ট বলছিস তুই? ডলার অ্যামাউন্ট তুই ইন্ডিয়াতে বসে মোটামুটি আন্দাজ কত কিরকম? আন্দাজ আমি আন্দাজ বলতে বলছি, আমি একটা রাফ এস্টিমেট বলছি, যদি কেউ 10 বছর থাকে এভারেজ, আর তার যদি আনসার্টেনিটি কিছু হয়ে যায়, আর তার যদি এভারেজ বেতন যদি 150K তো 200K মতো হয় এভারেজ বেতন, ঠিক আছে, সেক্ষেত্রে ইন্ডিয়াতে বসে সে 5000 প্লাস পাবে ডলার ফর 1 kid and wife together. Uncertainty. In a month or in a month? In a month? Uncertainty. হ্যাঁ না আমি বলছি অরিজিন এবং অ্যাকচুয়াল কত পেনশন পাবে ডিপেন্ড করছে কতটা অ্যাকুমুলেট হচ্ছে ওই এজে, কিন্তু আনসার্টেনিটি বলছি ক্লোজলি $5000 পাবে একটা বাচ্চা, একজন ওয়াইফ প্রায় 4 লাখ টাকা মাসে, 4 লাখ টাকা ইন্ডিয়ায় বসে পাবে একটা বাচ্চা, একজন ওয়াইফ 150K $200 যদি 20K রেঞ্জে স্যালারি থাকে এবং 10 বছর ধরে কাজ করে থাকে, দ্যাট ইজ বিশাল একটা বেনিফিট, এটা অনেক বেনিফিট। আর আমি যদি বলছি সবকিছু ঠিকঠাক থাকলো, কোনো আনসার্টেনিটি কেস নেই, সেক্ষেত্রে আমরা কত 61 63 যখন তুই ক্লেম করবি তখন থেকে তুই পড়া শুরু করবি ইন্ডিয়াতে বসে। তখন মোটামুটি কিরকম? তখন ডিপেন্ড করছে যে কত টাকা জমাচ্ছি আমি, যে যেটা টাকাটা জমাবে তার উপরে ডিপেন্ড করে। লোকজন এখানে থাকতে কেন চায়, ওখানে যেতে চায় না। এখানে থাকলে তুই যদি সার্টেন নাম্বার, ধর তুই কিছু কাজ করিস না, কিছুই করিস না, তুই পেনশন টাকা বাঁচতে চাস, সেক্ষেত্রে তোর ওভারঅল টাকাটা রিজনেবলি অনেকটা লো হয়। সেক্ষেত্রে মেডিকেয়ার বেনিফিট গুলো কিন্তু ইউএস গভর্নমেন্ট তোকে দেবে আফটার ইউর রিটায়ারমেন্ট। সেটা কিন্তু অনেক বড় বেনিফিট, মেডিকেয়ার বেনিফিট, সেটা কিন্তু ইন্ডিয়াতে তোকে দিতে পারবে না, কারণ মেডিকেয়ার বেনিফিটটা শুধুমাত্র ইউএসএ লিমিটেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অ্যাজ এ হোল এগুলো হচ্ছে বিশাল বড়, মানে আমি বলবো মানে সাপোর্ট। সেই জন্য পেনশন ব্যাপারটা না, পেনশন ব্যাপারটা হচ্ছে ডাজন্ট ম্যাটার প্রাইভেট না গভর্নমেন্ট না, মানে এটা এমন নয় যে শুধু যারা এখানে মানে পাবলিক অফিসে কাজ করে মানে সরকারি তারাই পাবে, এটা আইটি ফিল্ড বা যে কোনো নার্স থেকে শুরু করে ডক্টর সবাই, এমনকি যারা গভর্নমেন্টে নিজের বিজনেস করে, হ্যাঁ, সে যদি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে আর ওই সোশ্যাল সিকিউরিটির টাকাটা প্রত্যেক মাসে দিচ্ছে, সেও পাবে। আচ্ছা, মানে এখানে ক্রাইটেরিয়া তাহলে দুটো, এক হচ্ছে যে ওই পয়েন্টটা আর্ন করতে হবে, মানে ম্যাক্সিমাম মিনিমাম 40 পয়েন্টস, মিনিমাম 40 পয়েন্ট, আর বছরে ম্যাক্সিমাম 4 পয়েন্ট আর্ন করা যায়। মানে সেরকম ভাবে দেখতে গেলে তাহলে 10 বছর যদি কেউ এখানে ঠিকঠাক ওইটা পে করে তাহলে সে এলিজিবল হচ্ছে পেনশনটার জন্য। 10 বছর তো কন্টিনিউয়াস থাকার দরকার নেই, কেউ তো 4 বছর থাকলো চলে গেল, আবার এলো 2 বছর থাকলো, আবার 4 বছর থাকলো, আলটিমেট 10 বছর। মানে সে যাতায়াত করুক না কেন, কিন্তু আলটিমেটলি তাকে 40টা পয়েন্ট আর্ন করার জন্য এখানে 10 ইয়ার্স স্পেন্ড করতে হবে। সে এক নাগারে না হলেও মাঝখানে চলে গিয়ে আবার যদি ফিরে আসে সেক্ষেত্রেও সেটা হবে। গভর্নমেন্ট এত লবি করেছে ইউএস গভর্নমেন্টের সাথে, কারণ ইন্ডিয়াতে প্রচুর লোকজন এখানে 4 বছর 5 বছর 6 বছর তারপর চলে যায়, ওদের পয়েন্টটা আর্ন হয় না। এই জন্য রুল হচ্ছে তুই পরবর্তীকালে এসে যদি 1 মাস বা 2 মাস থাকিস, ওই $7200 উপরে আর্ন করলে পয়েন্টটা তুই পেয়ে যাস। আচ্ছা, সো দিস ইজ হিউজ লবি। আদারওয়াইজ এত টাকা ইন্ডিয়ানরা দিয়েছে এখানকার ইয়েকে, ওই টাকাটা তো নো ইউজ না। হ্যাঁ সেটাই, মানে পুরো নষ্ট হয়ে যাবে। এবং এটা অনেক মানে তুই না, তোর এমপ্লয়ারও টাকাটা দেয়। দু রকম বেনিফিট কাটে অ্যাকাউন্ট থেকে আমাদের, একটা হচ্ছে এসএসএ বেনিফিট যেটা প্রত্যেক মাসে কাটে, আর তার সাথে যেটা কাটে হচ্ছে তোর মেডিকেয়ার বেনিফিট। সো এই টাকাগুলো তুই তখনই বেনিফিট গুলো পাবি যখন তোর এই সার্টেন এজে তুই রিচ করবি। তার আগে তুই যদি ইন্ডিয়াতে মুভ করে, আগে 2021 সালে কিন্তু ইন্ডিয়াতে এই রুলটা ছিল না, মানে রুলটা ছিল মানে আমরা ইন্ডিয়ানরা এখানে না থাকলে ওটা পেতাম না পেনশনটা। আচ্ছা, 2021 সালে সামটাইম 2021 2020 মনে নেই এক্স্যাক্টলি,
ওই সময় রুলটা পাস হয় এবং ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি আউট অফ আনাদার 16 মোর কান্ট্রিজ আর দেয়ার, যেখানে তোর ওরা নিজেদের দেশে বসে এটা পাবে। তার জন্য কোনো সিটিজেন হওয়ার দরকার নেই, তার জন্য কোনো গ্রিন কার্ডের দরকার নেই, জাস্ট ইউ ওয়ান্ট টু ইউ ওয়ার্কড হিয়ার, ইউ হ্যাভ আ এসএসএন, দ্যাটস অল ইট ইজ। লাইটের আমি যদি তো জিজ্ঞেস করি তাহলে তো কোনো চিন্তা নেই, তো চাকরি না করে তো পেনশন পাবি তো, হ্যাঁ বেকারের পেনশন, বেকার ভাতা। আমি এটাকে এখন দেখি, আমার বাচ্চাগুলো বড় হয়ে গেলে ইন্ডিয়া এখন চলে যাবো, কাজ সবাই করবে, কাজ করবে সুস্থ থাকার জন্য, কিন্তু কাজ করার দরকার নেই। না অবশ্যই এটা তো একটা মানে মানুষ সারা জীবন খাটে কেন, কেন খাটে বল, কোশ্চেনটা করছি মানুষ সারা জীবন খাটে কেন, মানুষের নিড থাকে এই জন্য, আর নিডটা তার সঙ্গে ফিউচারটাকেও সিকিউর করতে চায়, বাচ্চাদেরকে একটা ভালো জায়গায় দেখতে চায়, তাই তো নিজেদেরও মানে বার্ধক্যের সময়টা যাতে ভালোভাবে কাটে সেটার ব্যবস্থা করতে চায়। তো এই সবকিছুই এই এসএসএটা দিয়েই মানে মোটামুটি দেখছি হয়ে যাচ্ছে, খুব লাক্সারি হয় না, চলে যায়। আর হ্যাঁ ঠিকই আছে, লাক্সারি দরকারও নেই, ইন্ডিয়াতে হ্যাঁ আরাম করে চলে যাবে। সেই কি সকাল থেকে আজকে সারাটা দিনই একবার মেঘ আর একবার রোদ এই দিয়েই কিন্তু বেশ ভালো রকম কেটে গেল। সেই বিকেল গড়াতে চললো, কিন্তু এখনো কিন্তু বৃষ্টি মাঝে মধ্যেই পড়ে চলেছে। বাইরে আয়, এখানে আয়, আয় দেখ, এখানে আয়, এখানে আয়, বাইরে থেকে দেখবো ভালো, আয় চলে বেড়া, আস্তে 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 আস্তে। ও মা, ও মা, ওরে বাবা রে, থান্ডারস্টর্ম হচ্ছে, কি সুন্দর বাবা রেনবোটা, বাবা থ্যাংক ইউ সো মাচ, তুই আমাকে দেখিয়ে দিলে, হ্যাঁ বাবা, বাহ কি সুন্দর বাবু। এই তো এখানে স্টার্ট হয়ে ওখানে এন্ড হচ্ছে, এখানে আমার কাছে দাঁড়া, দেখতে পারবি গোটা রেনবোটা। রেন থ্যাংক ইউ, তুমি বললে বলে রেনবোটা দেখতে পারলাম কিন্তু। আর ওখানে পট অফ গোল্ড আছে, ও at the end of rainbow there is a pot of gold. ও কি ভাবছি যে ওই হাউসটাতে গেলে রেনবোটাকে ক্যাচ করতে পারবি বাবা, ও বাবা। Rian, look at the end of the rainbow, the gold is that one, our okra plant. No. Yeah. No. Yeah. না আমরা খালি হাত বাগান থেকে আসবো না, যখনই আসবো হাত ভরে নিয়ে আসবো। কালকে সবজি চলে এলো, ভেন্ডি আর মটরশুঁটি, ভেন্ডি আর বরবটি। আমি ঠাকুরের ফুল তোলার সময় এক গোছা তুলে নিয়ে এসেছি। সুন্দর রামধনু মাখা আকাশ দেখিয়ে কিন্তু আজকে তাহলে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন সকলে।